শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ ৫ কর্মদিবসে শেষ হচ্ছে বিচার কাজ। আসামির সর্বোচ্চ সাজার আশা, জনমনে আস্থা ফেরাতে ভবিষ্যতেও একই ধারা চলমান রাখার তাগিদ। বাংলাদেশ তুরস্ক যৌথ প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত। প্রতি বছর হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। তারেক রহমানের সঙ্গে হাকান ফিদানের সাক্ষাৎ। হুসিন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। বিজিবির সঙ্গে আনসার ভিডিপির টহল ও মাইকিং। রাত জেগে পাহারায় স্থানীয় বাসিন্দারাও। যান্ত্রিক ত্রুটির গ্যাড়াকলে হবিগঞ্জের শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্র। বৈদ্যুৎ বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারায় গুনছে লোকসান। ব্যর্থতা খতিয়ে দেখছে পিডিবি, নিজ উদ্যোগে চালুর আশ্বাস। এবং কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন লেবাননের ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশি। পরিবারের কাছে লাশ হস্তান্তর। প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার। বিমানবন্দরে প্রতিমন্ত্রী। ভোরের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। গেল 19 মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 8 বছরের শিশু রামিসার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পরিবার ও প্রতিবেশীরা। গ্রেফতার হয় ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও স্বপ্না দম্পতি। দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24 মে সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 1 জুন থেকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার কাজ। একদিনের সাক্ষ্য জেরা সম্পন্ন করে রেকর্ড গড়ে দেশের বিচার বিভাগ। মাত্র 5 কর্মদিবসেই সম্পূর্ণ হচ্ছে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। সরকারের সদিচ্ছার কারণেই দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। তবে শুধু রামিসাই নয়, বিচারের এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার পরামর্শ আইনজীবীদের। এতে জনমনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে বলে মনে করেন তারা। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। উনিশ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশের হৃদয়। 5 দিনেই আদালতে জমা পড়ে মামলার চার্জশিট। 24 মে এদিনই মামলা দ্রুত বিচারের জন্য পাঠানো হয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করে অভিযোগ গঠনের মাধ্যমে 1 জুন শুরু হয় আনুষ্ঠানিক বিচার। 2রা জুলাই মাত্র একদিনেই সাক্ষ্য জেরা সম্পন্ন, সাক্ষ্য দেন 16 জন। এরপর 3 জুলাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান আসামিরা। দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চায় আসামি সোহেল রানা, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে তার স্ত্রী স্বপ্না। 4 জুলাই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয়পক্ষের আইনজীবী। রায়ের তারিখ ধার্য হয় 7 জুন। মাত্র 5 কর্মদিবসে ধর্ষণ হত্যা মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত গড়ে দেশের বিচার বিভাগ। সরকারের সদিচ্ছার কারণেই মামলা দ্রুত বিচার সম্ভব হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সরকারের সদিচ্ছাকে আইন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক ও দৃষ্টান্ত বিবেচনা জন্য ধন্যবাদ দিতে হয়। শিশু রামিসার মতো অন্যান্য ধর্ষণ মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ তদন্ত সংস্থার পরামর্শ দেন আইনজীবীরা। পাশাপাশি ফরেনসিক সহ অন্যান্য বিভাগকে আরও উন্নত করার তাগিদও দেন তারা। যেভাবে করে রামিসা হত্যা মামলাগুলোর বিচার হয়েছে সেই রকম বিচারটাই আমরা আসলে প্রতিটা মামলায় দেখতে চাই। তবে প্রতিটা মামলায় যেন সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। বিশেষ করে বাচ্চাদের যে রেপ কেসগুলো, সেগুলোর জন্য আলাদা এজেন্সি থাকা দরকার। শিশু ধর্ষণ ও সহিংসতার মামলায় রামিসার ঘটনা এখন ন্যায় বিচার প্রত্যাশার প্রতীক। নিম্ন আদালতের রায়ের পর উচ্চ আদালতে গিয়ে যেন আইনি প্যাচে থমকে না থাকে বিচার, তারও নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। তুরস্ক বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 2 দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস উইং জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভূ রাজনীতির নতুন সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় হাকান ফিদানের সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা আঙ্কারা সম্পর্ক, যা বাংলাদেশের কৌশলগত পরিসর সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী। শাতিলা শারমিনের রিপোর্ট। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক, একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প এবং আঞ্চলিক কূটনীতিতে দেশটির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনের নতুন গুরুত্ব তৈরি করেছে। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফর শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামরিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই তৃতীয় অথবা আরো দূরের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের তুরস্কের সাথে সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের যে যে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা এটা জোরদার করা অবশ্যই প্রয়োজন। অস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশ, হয়তো সেটাকে যৌথভাবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে ন্যাটোভুক্ত একটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের কৌশলগত বিকল্প ও আন্তর্জাতিক পরিসরকে সম্প্রসারিত করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক বাস্তবতায় কোনো নির্দিষ্ট বলয়ের অংশ না হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ডিফেন্স তৈরি যে এটা আধুনিকায়ন করা এবং এটা আধুনিক রাষ্ট্রের সাথে সহযোগিতা করে শিখতে পারি, সে কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আমাদের শুধু একটু রাজনৈতিক কৌশলের দরকার, সফলভাবে ব্যবস্থাপনা করা দরকার। যদি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়া এই যে একটি পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় বাংলাদেশ কিন্তু অনেক উন্নত একটি স্তরে চলে যেতে পারে। ঢাকা আঙ্কারা সম্পর্কের অগ্রগতি এখন বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও পররাষ্ট্র নীতির বিচক্ষণতার একটি পরীক্ষা বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। বিএনপির সংসদীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল ফিডিংয়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার দলীয় সংসদ সদস্যের সংসদীয় সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, 1000 শয্যা বিশিষ্ট 5টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার। এই অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। বাজেট অধিবেশনের আগের দিন শনিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিজ নিজ মন্ত্রণালয়ের 120 দিনের কার্যক্রম উপস্থাপন করেন 7 মন্ত্রী। সভা শেষে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। জানান, স্কুল ফিডিংয়ে পচাবাসী খাবার সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে 2-1টা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না, এ বিষয়ে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ। সভায় এমন সিদ্ধান্ত নেয়ার কথাও জানান নুরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রেজেন্টেশন দিয়েছেন, তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয়
আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই মানে অসুবিধায় মানে তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে 1000 শয্যার 5টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান চিফ হুইপ। চীনের সাথে 5টা চুক্তি হয়েছে, ইতিমধ্যে 1000 বেডের 5টা, এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে একটি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পুশিন ঠেকাতে রাতেও সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। সতর্কতা বাড়াতে করা হচ্ছে মাইকিং। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সঙ্গে টহলে যুক্ত হয়েছে আনসার ভিডিপি সদস্যরা। সীমান্তের সুরক্ষায় দিনের পাশাপাশি রাতেও কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ, চলছে টহল ও মাইকিং। সিলেটে অবৈধ প্রবেশ ও পুশিন প্রতিরোধে রাতেও নিজেদের অবস্থানে জানান দিচ্ছে বিজিবি। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। নদীর দিয়ে কোনো পুশিং এর চেষ্টা করলে আমরা সাথে সাথে বিজিবিকে খবর পাঠাই। আমরা গ্রামবাসী যথাযথ হেল্প করতেছি বিডিআর, বা আমরা নিজেরা রাত জেগে পাহারা দিচ্ছি যাতে কোনো ধরনের পুশিং না হয় আমাদের ওইদিকে। বিজিবি এই বর্ডারের অতিরিক্ত টহলে সচেতন অবস্থায় যাক, এদিকে কোনো এমন ধরনের ঘটনা ঘটে নাই। দিনাজপুরের হিলিতে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ায় বিজিবি। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িয়েছে পাহারা। দেশ রক্ষার জন্য, আমরা জীবনবাসীর জন্য এখানে আমরা রাত জেগে ডিউটি করতেছি। বিজিবির সঙ্গে আমরা কঠোর নিরাপত্তা দেব, আমরা সরকারি নির্দেশনা ফলো করে যাব। এখানে আমরা বিজিবির সঙ্গে গোটা গ্রামবাসী ডিউটি দিচ্ছি যেন ওই পার্থে কোনো লোকজন না আসে, কোনো মাদকজন না আসে। এদিকে পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার সন্ধ্যা থেকে বিজিবির সঙ্গে টহলে যোগ দেয় আনসার ভিডিপি সদস্যরা। সুনামগঞ্জের কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতেও জোরদার করা হয় টহল। বিকেলে লালমনিরহাটের পাটগ্রামে কাঁটাতারের গেট খুলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় এলাকাবাসী। এর আগে শনিবার সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দেয় বিজিবি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। রাতের আধারে জাদুকাটা নদীর বালু উত্তোলন, হুমকির মুখে শিমুল বাগান সহ সুনামগঞ্জের বহু গ্রাম। প্রভাবশালীদের মদদেই চলছে অবৈধ কার্যক্রম, অভিযানের আশ্বাস। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বন্ধের কারণ দর্শানোর নোটিশ আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির, যা আইনিভাবে মোকাবেলা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নোটিশের জবাব না দিলে রোববারের মধ্যে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলায় 6 নবজাতকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। পরে হাসপাতালটি বন্ধে শোকজ নোটিশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নবজাতকের মৃত্যুর জেরে 8 দিন হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানো নোটিশ আইনসম্মত নয় বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। এ বিষয়ে রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। আইনজীবীর পক্ষে সাফাই দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কি ধরনের সুবিধা দিবে বা 8 দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক। সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। কারা তারা? প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে, তারাও সমাজের একজন ব্যক্তি। তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? এদিকে স্বাস্থ্যমন্ত্রী দুপুরে বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন। কারণ দর্শানো নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে
আমরা নিশ্চিত করব। বৃহস্পতিবার 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্স, ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। অপেশাদারিত্বের কারণে 2 জনের বিরুদ্ধে সাময়িক অব্যাহতির কথা জানিয়ে নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে হাসপাতালটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এজন্য নগরবাসীর অসচেতনতাকে দুষছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসা বাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্য বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখি না এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7 তলা 8 তলা 9 তলা পর্যন্ত মশা উঠে। ফোকায় দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ, শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরায় ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই বাসাবাড়িতে পানি জমে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে শুরু হলো বিশেষ মশক নিধন ও সচেতনতা অভিযান। এরই অংশ হিসেবে সচেতনতামূলক র্যালির আয়োজন করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বাসাবাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। আমাদের মোবাইল টিম যাবে, যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। এদিকে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। আগামী 3 মাস ব্যাপী ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হবে রাজধানী জুড়ে। 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন 5 জনকে 10 জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব।
এছাড়া সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জরিমানা করা হবে বলেও জানান তিনি। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 3 জনের। নতুন শনাক্ত রোগী 1032 জন। এদিকে ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, আর এতে শঙ্কা বাড়ছে আবারও হামের সংক্রমণ বাড়ার। সে সঙ্গে অতিরিক্ত গরমে শিশুদের চিকেন পক্স ও ডায়রিয়াও ভাবাচ্ছে চিকিৎসকদের। সংক্রমণ এড়াতে অসুস্থ শিশুদের আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। 3 মাসের কম সময়ে 6 শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে হাম। পাশাপাশি আক্রান্ত হয়েছে প্রায় 90,000 মানুষ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই আক্রান্ত হয়েছে পরিবারের অন্য সদস্য থেকে, আবার কেউ সংক্রমিত হাসপাতাল থেকেই। সবসময় বাসায় থাকতে, মানুষের ভিড়ের মধ্যে না বের হতে, তাহলে ছড়াতে পারে এটা। আবার নারী শিশু নিয়ে যাওয়ার পরে মনে করে জায়গায় ভর্তি করার কোনো আর পরিবর্তন হয় না, কোনো আর বেশি হয়ে যায়। বাসায় কারোর হয়নি, কিন্তু ওর যেখানে ভর্তি করছিলাম ওখানে অনেক বাচ্চাদের হাম ছিল, তার পরবর্তী যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন আক্রান্তের সংস্পর্শে গেলে সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। ঈদের ছুটি শেষে স্কুল খোলা নিয়ে তাই শঙ্কায় চিকিৎসকরা। বলছেন এতে আবারও বাড়তে পারে হামের সংক্রমণ। হামের সংক্রমণ হচ্ছে এখনো, তবে পূর্বের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে আমার। পেশেন্ট কম পাচ্ছি, তবে ছুটির পরে এখন আবার মানুষের সমাগম বেড়ে যাবে, রাজধানীতে স্কুল কলেজ খুলে যাবে। এই সময় আবার একটা হামের সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয়। অতিরিক্ত গরমে হামের সঙ্গে সঙ্গে শিশুদের চিকেন পক্স, ডায়রিয়াও ভাবাচ্ছে চিকিৎসকদের। তাদের পরামর্শ, হাম যাতে না ছড়ায় অসুস্থ শিশুদের রাখতে হবে আইসোলেশনে। হামের পাশে চিকেন পক্স, ভাইরাল ফিভার, ডায়রিয়া, গরমে ডায়রিয়াও বেড়ে যাবে। যতটুকু সম্ভব যে আইসোলেশন রাখা এবং তার ট্রিটমেন্টটা কন্টিনিউ করলে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। হামে আক্রান্ত শিশুদের সঠিক আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দিলেও অনেক শিশু সুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নিহতদের পরিবারের পাশে আশ্বাস দেন তিনি। শনিবার মধ্যরাতে দেশে আসে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশি শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ। সরকারের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবারের কাছে লাশ হস্তান্তরের সময় স্তব্ধ বিমানবন্দরের 8 নম্বর গেট। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। তাদের কি করে দেখবো, কি করে কি করবো আমি বলেন? আমার একটা ছেলেদের, আমি এই মানুষ, আমি কোনে কি করবো? বাপ মা 2 জন হচ্ছে গার্মেন্টস করতো, মানে ঋণ ত্যাগ করি। ছেলের আশা বা সংসার আশা ছিল যে বিদেশটা কামাই করি, কোনো কিছু একটা ভবিষ্যৎ একটা করবে। সে আশা পূর্ণ আর হলো না, কাজ একবারে দুনিয়া ছেড়ে চলে গেল। এ সময় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রবাসে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সেই সকল সহযোগিতা আমরা করব। এই দুটো পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকবো। যে অবস্থায় আছেন আমাদের নাগরিকদের যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত 10 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এলো 7 জনের মরদেহ। বাকিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের সহযোগিতায়। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। 6 বছরেও বাণিজ্যিক উৎপাদনে না গিয়ে লোকসান গুনছে হবিগঞ্জের শাহাজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। বারবার যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘদিনও সচল হয়নি 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক কেন্দ্রটি। তবে বিদ্যুৎ বিভাগ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান অনীহা দেখালেও নিজস্ব উদ্যোগে চালু করা হবে কেন্দ্রটি। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে আশা জাগিয়েছিল হবিগঞ্জের শাহজি বাজার 100 মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে প্রায় 890 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কেএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রকল্পে স্থাপন করা হয় বিশ্বের অন্যতম আধুনিক LMS 100 গ্যাস টারবাইন। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে চালু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যেতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান 2021 সালে ভেঙে যায় টারবাইনের ব্লেড। একই বছর আবারও চালুর চেষ্টা করা হলে ফের দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মেরামতের পর 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার চেষ্টা চলে, কিন্তু 2 মাসের মধ্যে আবারও ব্লেড ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। 100 মেগাওয়াট তো ভাই এখনো চালু হয়েছে না, খালি ওই বই শুনি। ওই সরকারের হাজার হাজার কোটি টাকা এটার মধ্যে ব্যয় করছে, কিন্তু আমাদের জনগণ যারা আছি আমরা একটা ভোগান্তির মধ্যে আছি বিদ্যুতের। দ্রুত চালু হওয়ার লাগি আমার সরকারের কাছে একটা দরখাস্ত রইল। উন্নত প্রযুক্তির গ্যাস টারবাইন ব্লেডগুলো সরবরাহ করে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক। পিডিবির দাবি, বাংলাদেশে এই প্রযুক্তি কেন বারবার ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় 70% বিল। ঠিকাদার না করলে নিজস্ব উদ্যোগে কেন্দ্রটি চালুর কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সকল মালামাল সরবরাহ করেছে, ইনস্টলেশন করেছে। এখন টেস্টিং কমিশন পর্যায়ে যায় দুটো ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এখন তারা আশা করি অবশিষ্ট পেমেন্টের মাধ্যমেই এই কাজ সমাপ্ত করবে। শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সময় সংবাদ, হবিগঞ্জ। বিআরসি বিদ্যুতের দাম বাড়ালেও নিম্ন আয়ের 65% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় দ্বিতীয় দফায় ডিজেলের দামও বাড়ায়নি সরকার। সচিবালয়ে ব্রিফ করেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির চাপে জনজীবন ক্ষোভ প্রকাশ করে দাম কমানোর দাবি উঠেছে। এদিকে বিদ্যুৎ সাশ্রয় ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় এরই মধ্যে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন, নিম্ন আয়ের 65% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। এমনকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দামও বাড়ায়নি। বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না। 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার, সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের লাগামহীন দুর্নীতি এবং অতিরিক্ত আমদানি নীতির কারণে জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে এ খাতে বিশাল ভর্তুকির তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি। আমাদের দেশের মাটির নিচে নিশ্চিতভাবে বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে। তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? যে এই অপরাধগুলি যখন প্রায় 1 দশক 1.5 দশক যাবৎ হয়েছে, লুটপাটের কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, খেলাফি ঋণের দিকে তাকাই, এখান থেকে মানি লন্ডারিং এর পরিমাণের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। দুর্নীতির যে একটা চক্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। বাজেট আসে, বাজেট যায়। উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও কাটে না ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবনে অবহেলা আর বঞ্চনা।
নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন একরাশ স্বপ্ন আর প্রত্যাশা। টেকসই ও কাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। উবাইদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। তবে প্রকৃতির এই নান্দনিকতার সমান্তরালে নাগরিক অধিকারের প্রশ্নে তাদের জীবনে অবহেলা আর বঞ্চনা এখনও কাটেনি। ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। এছাড়া স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে হাজারো তরুণ সস্তা শ্রমে যোগ দিচ্ছে দেশের নানা প্রান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নেই। আমরা যে ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের নাগরিক হিসেবে পাওয়ার কথা, সেই ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা আসলে পাই না। শিক্ষার জন্য আমাদের বাচ্চাদের প্রাইমারি স্কুল দূরে, অসুস্থতা হলে আমরা হসপিটালে যেতে সরকারি উপজেলা হসপিটাল অনেক দূরে পড়ে যায়। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এলাকাতে কোনো নাই আর কি না, কর্মসংস্থা নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোক ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমরা আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। সেই সঙ্গে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, সমতলের আদিবাসীদের জন্য নতুন মন্ত্রণালয় গঠন ও জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনার দাবি নৃগোষ্ঠী নেতাদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আর আসলে আমাদেরকে নিয়ে করা হয় না। আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকে। তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, উন্নয়ন পরিকল্পনা করতে হয়। তাহলে বোধহয় একটু অন্যভাবে অন্য মন্ত্রণালয়ে থাকলে পরে বিষয়গুলো আর একটু সুবিধা হবে, মনোযোগ দেওয়া যাবে একটু বেশি করে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত। সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষাতে বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে। সেটা যদি চিকিৎসার জন্য হয়, তাই কিভাবে তাদের ভূমি অধিকার নিশ্চিত করা যায়, কারণ হলো সেখানে তারা যে আইনের আশ্রয় নেবেন, সেখানে কি আইনি সহায়তা দেওয়া যায় কিনা, এই বিষয়গুলি কিন্তু সত্যিকার অর্থে আলোচনায় আসা দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়ার কথা জানান তিনি। চলতি মাসে আসছে 2026-27 সালের বাজেট প্রকল্প। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এরই মাঝে সিডাপে সংকট মুহূর্তের বাজেট শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে জাতীয় সংবাদ মাধ্যম চর্চা। কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, শিল্প খাতে বাজেট ও পরিকল্পনা, তেল, বিদ্যুৎ, পরিবেশ, রেমিটেন্স, আমদানি রপ্তানি সহ বিভিন্ন খাতে নানা সংকট, প্রতিবন্ধকতা ও আকাঙ্ক্ষার কথা বলেন আলোচকরা। এছাড়া জ্বালানি সমস্যা, ট্যাক্স, সিঙ্গেল উইন্ডো, ব্যাংকিং খাত, দক্ষ মানব শক্তি নিয়ে বাজেটে আলোচনার কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। আমাদের ডাইভার্সিফিকেশন যে কয়েকটা জায়গায় হতে পারে, তার মধ্যে এগ্রিকালচার এবং এগ্রো প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সবচেয়ে বেশি মানুষকে আমরা আবার সেখানে যুক্ত করতে পারি। জবরদস্তি কোনো সমস্যার সমাধান করা যায়। কর্মসংস্থান তৈরি করেই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আলোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হয়েছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার বলেও জানান তিনি। 60,000 কোটি টাকার একটা রিকভারি রিকনস্ট্রাকশন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তরুণদের স্টার্টআপ, নারী উদ্যোক্তাদের
এবং অন্যান্য উদ্যোক্তাদের মিলে 60,000 কোটি টাকার একটা প্যাকেজ, অর্থায়ন প্যাকেজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক নীতির মধ্যে আসছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চামড়ার দাম নির্ধারণ হলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র। ময়মনসিংহে কম দরে চলছে কেনাবেচা। হতাশ ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাতকরণ খরচের উপর দায় চাপাচ্ছেন ট্যানারি মালিকরা। প্রতিবছর বড় মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত 7 জেলায় পানিতে তলিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ধান। এমন ক্ষতি থেকে রক্ষা পেতে আগাম ও স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধান কৃষকের ঘরে উঠবে 2 মাস আগে। নৌশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বোরো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধে থাকেন হাওর অঞ্চলের কৃষক। তবে সোনালী ফসল ঘরে তোলা নিয়ে প্রতি বছরই তৈরি হয় অনিশ্চয়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত টানা 9 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত 2,36,811 জন চাষি। শুধু সুনামগঞ্জেই ক্ষতির পরিমাণ 518 কোটি টাকা। সুনামগঞ্জের পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নষ্ট হয় 49,070 হেক্টর জমির বোরো ধান। আমি 1-2 কাজ জমি কাটাইছি আর বাকি সব পানি তুলে চলে গেছে। এখন এই বছর খুব কষ্ট হইতেছে, ধান তো গেরাচ্ছে, বীজা পানি টানতাছে। সারাটা জমি ডুবরায় পানি তুলে গেছে, আমরা খাটুরা মানুষ হয় না। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি পাহাড়ি ঢল শুরুর আগে ঘরে তুলতে না পারায় নষ্ট হয় ফসলের একটি বড় অংশ। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে বোরো ধান রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ধান উদ্ভাবন করেছে। এর ফলে হাওর পাড়ের মানুষেরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বল্পকালীন বেশ কিছু জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলো আমার কৃষক ভাইরা যদি চাষ করেন, তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। আগামী মৌসুম থেকে নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নতুন উদ্ভাবিত ধান কার্তিকের শুরু থেকে রোপণ করা যাবে। ফসল ঘরে তোলা সম্ভব হবে বর্ষার আগেই। এই বৃধান 118 আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা চিটা হবে না। আর্লি ম্যাচুরিটি যদি 1 সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায়, এবার ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে, এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। 2017 সালের বন্যায় হাওরে ক্ষতি হয় প্রায় 5,300 কোটি টাকার ধান। 2022 সালে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা, আর চলতি মৌসুমে ক্ষতির পরিমাণ প্রায় 1,047 কোটি টাকা, যার মধ্যে শুধু সিলেট অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাতের আধারে সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র শিমুল বাগান সহ অন্তত 20টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের মদদেই ড্রেজার ও বিভিন্ন যন্ত্র ব্যবহার করে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে একটি চক্র। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্যচিত্রে রিপোর্ট। জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে এভাবেই। গত কয়েক মাস ধরে দিনরাত স্থানীয়ভাবে তৈরি ড্রেজার, শ্যালো মেশিন, বেলচা ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নদীর তীর কেটে বালু বোঝাই করা হচ্ছে ছোট বড় নৌযানে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পূর্ব ও পশ্চিম তীরের ঘাগটিয়া, মানিগাঁও, লামাশ্রম, রাজারগাঁও, সোহালা, মিয়ারচর, বারিকটিলা, লাউরিরগড়, বিন্যাকুলি ও গড়কাটি সহ অন্তত 20 গ্রাম বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। হুমকির মুখে রাস্তাঘাট, ঘরবাড়ি, শত কোটি টাকা নির্মাণাধীন সেতু, কৃষিজমি, সরকারি বেসরকারি স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান।
অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বসতঘর ভেঙে ইট, টিন, কাঠসহ প্রয়োজনীয় সামগ্রী নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, নদী যদি এভাবে কাটা অব্যাহত থাকে তবে খুব শিগগিরই বাগানের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দেশের বৃহত্তম শিমুল বাগানও এখন হুমকির মুখে। রাত্রিবেলা লুটপাট করে খাইতেছে, আমার বাড়ি ভাঙতেছে, আমি বাড়িতে থাকতে পারি না পারি। শিমুল বাগান প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে, আপনার গাছের কাছাকাছি চলে আসছে বাঙ্গন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমিত জনবল ও প্রভাবশালীদের চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। একই ধরনের মন্তব্য করেছে জেলা পুলিশও। রাতের বেলায় গভীর রাতে এগুলা ব্যবহার করে থাকে, যার জন্য আমাদের এই ক্ষুদ্র জনবল দিয়ে এগুলো প্রতিহত করা সম্ভব হয় না। সেটি শুধু পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব না, এক্ষেত্রে আরও যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদেরও এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব বাহিনী মিলে একটা স্পেশাল ড্রাইভে যাওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। হয়তো আমরা খুব দ্রুত একটা মিটিং করব, যা বিশেষ করে কোর কমিটির মিটিং করে আমরা একটা জয়েন্ট একটা ডিসিশন আমরা একটা নিব। অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয়দের ক্ষতির মুখে ফেলার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। দখল, ভরাট আর দূষণের কবলে হারিয়ে গেছে সিলেটের অধিকাংশ দিঘি। টিকে থাকা কয়েকটিও এখন অস্তিত্ব সংকটে। পরিবেশ রক্ষায় এসব জলাশয় উদ্ধার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটকে সিলিচাতুলা বা সাগরের শহর হিসেবে উল্লেখ করেছিলেন পরিব্রাজক ইবনে বতুতা। নদী, ছড়া আর অসংখ্য দিঘি মিলিয়ে সিলেট ছিল জলাশয় অধ্যুষিত এক জনপদ। একসময় অসংখ্য দিঘি ছড়িয়েছিল নগর জুড়ে। এসব দিঘির নামে গড়ে উঠেছিল এলাকার পরিচিতি, কিন্তু নগরায়নের চাপে অধিকাংশ জলাধার ভরাট হয়ে গেছে। টিকে থাকা দিঘিগুলোর অধিকাংশ দখল ও দূষণে বিপন্ন। পরিবেশ আইনবিদ সমিতির জরিপ থেকে সিলেট নগরীতে ৩৬টি পুকুর ও দিঘির অস্তিত্বের কথা জানা যায়। এছাড়া তালিকা তৈরিতে কমিটি গঠন করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। পরিবেশ ঐতিহ্য রক্ষা এবং ঝুঁকি এড়াতে অস্তিত্ব সংকটে থাকা দিঘিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এই মাসুদিঘির পাশেই ছিল যে জায়গায় এখন ৭তলা একটি বহুতল ভবন রয়েছে। এরকম সিলেটে অনেক ভবন উঠে গেছে দিঘির উপর। দখলমুক্ত করি আমরা চাইতেছি এটা পুনর্খনন করা হোক এবং মাসুদিঘির পূর্বের জায়গায় যাক। আমি মৃত্যুর পরেও চাই যে পুষ্করণী থাকতো, মানুষের ব্যবহার করতো, এই সৌন্দর্যটা নষ্ট হইতো না কোনোদিন। আর বিশেষজ্ঞরা বলছেন, দখল ও ধ্বংস থেকে দিঘি রক্ষায় সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা জরুরি। দিঘি যেহেতু মুখে কথা বলতে পারে না, তার জন্য যে আইন আছে, যে সংস্থা আছে, তাদের উচিত দিঘির হয়ে সেই কথাটা বলা। সিটি কর্পোরেশন আপনার জিম্মায় থেকে যখন কোনো এটা নষ্ট হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সম্পূর্ণ দায়টাই সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন জানিয়েছেন, দখল ও ভরাট হয়ে যাওয়া দিঘি উদ্ধার ও অস্তিত্ব সংকটে থাকা দিঘি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখনো অনেকগুলো বড় বড় দিঘি আছে, যেগুলো দুপা দিঘির পার বা মাসুর দিঘি বা আরও যে দিঘিগুলো আরও অনেকগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসের গবেষণা অনুযায়ী ২০০০ সালে সিলেট জেলার মোট ভূমির ৩৪.২৫% ছিল জলাশয় ও পানিপূর্ণ এলাকা। ২০২৩ সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৭.৮৭%। অর্থাৎ ২৩ বছরে সিলেট প্রায় ৩/৪ জলাভূমি হারিয়েছে। আমি যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি তার ১/৩ ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, বাকিটুকুও অস্তিত্ব সংকটে। এরকম অনেকগুলো দিঘি সিলেট শহর থেকে বিলীন হয়ে গেছে। পরিবেশ, ইতিহাস এবং আগামী প্রজন্মের স্বার্থে এসব দিঘি রক্ষা করা সময়ের দাবি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দীর্ঘ ৭ বছরও নির্মাণ হয়নি জামালপুরের মাদারগঞ্জে বন্যায় ভেঙে যাওয়া সেতু ও সংযোগ সড়ক। এতে দুর্ভোগে ২ গ্রামের প্রায় ১০,০০০ মানুষ। সেতু পুনর্নির্মাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। নতুন সরকারের কাছে তাদের দাবি, সেতুটি দ্রুত নির্মাণ করা হোক। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ভেলামারি খালের ওপর ৬০ মিটার দীর্ঘ সেতুটি এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০১৯ সালের বন্যায় তীব্র স্রোতে সেতুর মাঝের অংশের মাটি সরে গিয়ে একটি পিলার দেবে যায়, পাশাপাশি দুই পাশের সংযোগ সড়ক পানির তোড়ে ভেসে যায়। এরপর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের গ্রামগুলো। এতে ৭ বছর ধরে গোনারীতলা, ভেলামারি, মৃধাপাড়া, চরবন্দ ও জোরখালী গ্রামের ১০,০০০ মানুষ চরম দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ, সেতু পুনর্নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল মেলেনি। সেতু না থাকায় সবচেয়ে ভোগান্তিতে নারী, বৃদ্ধ, শিক্ষার্থী ও কৃষকরা। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং চিকিৎসা সেবার জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বহু দূর দাঁড়ানোর অবস্থা ঘুরে ফিরে এই সমস্যা করে কমপক্ষে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে দিয়ে তাদের ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। গর্ভবতী মায়েরা সঠিক যখন জরুরি প্রয়োজন হয় তখন আমরা যাইতে পারি না ব্রিজটা না থাকার কারণে। এই ব্রিজটি ভাঙার পর থেকে আমাদের ফসলাদি আমরা ওই পাশ থেকে এই পাশে আনতে আমার যেখানে ৪-৫ মিনিট সময় লাগে, আর এইখানে সময় লাগতেছে আমাদের প্রায় ১ ঘন্টার বেশি সময় লাগে ঘুরে আসতে। ব্রিজ ভাঙাতে ছেলে মেয়ে বিয়ে দিতে পারি না, আর ব্রিজ রাস্তা ভালো না। সেতু নির্মাণে দ্রুতই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান এলজিডির নির্বাহী কর্মকর্তা। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে সমন্বয় এটা তুলে ধরবো এবং দ্রুত সমাধান কীভাবে করা যায় সেটার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। উক্ত স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য এলজিডির দেশব্যাপী গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে নতুন প্রকল্প প্রস্তাবের জন্য প্রেরণ করা হয়েছে, যা অনুমোদন হলে উক্ত স্থানে নতুন ব্রিজ নির্মাণ হবে। এলজিডি জানিয়েছে সেতুটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। দিনে রাতে চলছে টহল ও মাইকিং। এই মুহূর্তে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার ও মেহেরপুরে আছেন বেনিয়ামিন। সরাসরি প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, প্রথমে জানিয়ে রাখি যে টানা 2 দিন অতিবাহিত হয়েছে, একই সাথে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারপরও ভারত থেকে বাংলাদেশে বিএসএফ কর্তৃক পুশ ইন করার চেষ্টার যে 10 জন শিশু, নারী, পুরুষ পঞ্চগড় সীমান্তে আটক রয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি বলে রাখি যে গতকাল থেকে পুশ ইনের ঘটনায় শুক্রবার থেকে কিন্তু এই সীমান্ত এলাকায় বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বলে রাখি গতকাল কিন্তু সর্বশেষ এখানে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এর মাধ্যমে কিন্তু এই পুশিনের ঘটনায় যারা নাগরিক এখানে অবস্থান করছে তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু বিএসএফ কর্তৃক কোনো ফিডব্যাক বা কোনো কিছু গ্রহণ না করায় কিন্তু এখনো তারা এখানে অবস্থান করছে। আমি বলে রাখি যে বিএসএফ বলছেন যেহেতু তারা এই পুশিনের ঘটনাটি অবৈধভাবে করেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের বাংলাদেশে গ্রহণ করার কোনো সুযোগ নেই, এমনটি আমাদের জানিয়েছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। একই সাথে বলে রাখি যে এই পুশিনের ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে এই যারা 10 জন রয়েছে তাদের মধ্যে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সকলে কিন্তু গত 2 দিন ধরে 48 ঘন্টারও বেশি সময় ধরে আমরা দেখছি যে তারা একটা মানবেতর অবস্থায় পড়ে গিয়েছে। তবে এখানে আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবারই বলছেন যে যেহেতু শুক্রবার ভোর রাতে তাদের অবৈধভাবে এখানে প্রবেশ করানো হয়েছিল, সেহেতু তারা কঠোর অবস্থানে থেকে কিন্তু এই জায়গাটি রেখেছে এবং যেন কোনোভাবেই অন্য ধরনের ঘটনা বা পুশিনের নাগরিক যারা রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেই জন্য তারা দিন এবং রাত কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে বলে রাখি যে এই সীমান্ত এলাকাটিতে কিন্তু মানুষের যে আমরা দেখেছি গত 2 দিন ধরে উৎসুক মানুষের উপস্থিতিও আমরা কয়েক গুণ হারে লক্ষ্য করেছি। এখন আজ সকালে কিন্তু এই জায়গাটি একেবারে থমথমে অবস্থার মতো আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে একপাশে বিজিবি তাদের জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে, তারা দায়িত্ব পালন করছে, অপর পাশে কিন্তু বিএসএফ রয়েছে, তারাও কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা সকলে বলছেন যে আশা করছেন যে বিএসএফ তারা তাদের এই ঘটনায় এই নাগরিকদের বা তাদের এই যে 10 জনকে পুশিন করা হয়েছে তাদের ফেরত নিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত দীর্ঘ অপেক্ষা, কি হবে কি হচ্ছে সে বিষয়টি কোনো রকম পরিষ্কার বিষয় জানা যায়নি। তবে সকলের আশা দ্রুত তাদের
ফেরত নেওয়া হবে। বিজিবির পক্ষ থেকে আমরা জেনেছি যেহেতু তারা কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের সুযোগ নেই এই মুহূর্তে, এবং তারা বলছেন যদি তাদের বিএসএফ বা ভারতের অভ্যন্তরে তাদের যদি কোনো ধরনের দাবি থাকে সে বিষয়টি, যেমন তারা বলছেন যে যদি তারা বাংলাদেশেরই হয়ে থাকে সেহেতু সেক্ষেত্রে কিন্তু যে সকল আইনি প্রক্রিয়া রাস্তা আছে সেগুলো যেন অবলম্বন করে, তাহলে কিন্তু তারা এই যে দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগটাই অনেকটা লাঘব হবে। তো বর্তমান কিন্তু সীমান্তে তারা এখনো এই 10 জন পুশিন হওয়া এখনো অবস্থান করছে। ছিল পঞ্চগড় সীমান্তের সর্বশেষ খবর। আমরা যাব মেহেরপুরে, সেখানে আছে সহকর্মী বেনিয়ামিন। টানা 24 ঘন্টা পরে অবশেষে সেই 6 জন যারা ভারত থেকে আসলে পুশিন করা হয়েছিল বিএসএফ এর পক্ষ থেকে কাঁটাতারের এপারে পুশিনের চেষ্টা চলছিল, তাদেরকে কিন্তু গেল রাত্রে আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ধারণা করা হচ্ছে বিএসএফ তাদেরকে পুনরায় ফেরত নিয়ে পাঠিয়েছে এবং কাঁটাতারের ওপারে নিয়ে গেছে। গেল রাত্রে আসলে বিজিবির পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থান ছিল যে কোনোভাবে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে দেওয়া যাবে না, এবং সেক্ষেত্রে আসলে যে 6 জন শনিবার ভোরে কাঁটাতারের এপারে যাদেরকে পাঠানো হয়েছিল 6 জন, তার মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী এবং একজন শিশু ছিল। তারা কিন্তু সারাদিন এখানে এই তেঁতুলবাড়িয়া, এই মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে অবস্থান করছিল এবং সারাদিন অবস্থান শেষে রাত্রে কোনো এক সময় ধারণা করা হচ্ছে রাত আনুমানিক 2টা থেকে 3টার দিকে বিজিবির একটি গাড়ি কিন্তু তারকাটার ওপারে দেখা গেছে এবং তারা কিন্তু ধারণা করা হচ্ছে যে তাদেরকে তারা সরিয়ে নিয়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে টহল বিদ্যমান রয়েছে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সেক্ষেত্রে কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলেও কিন্তু এই তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার আমাদের জানিয়েছেন। তো সেক্ষেত্রে এছাড়াও তারা তারকাটার এপারে আশেপাশে কোথাও আছে কিনা এ বিষয়েও কিন্তু খোঁজ নিচ্ছে বলে জানাচ্ছে বিজিবি কর্তৃপক্ষ। তো সারা রাত কিন্তু এখানে তেঁতুলবাড়িয়া সীমান্তে এলাকায় কাঁটাতারের এপারে বাংলাদেশি এলাকায় কিন্তু বিজিবি টহল ছিল এবং বিজিবির টহলের পাশাপাশি গ্রামবাসীও কিন্তু সেখানে সহযোগিতা করেছে এবং সেক্ষেত্রে কোনো ধরনের কেউ যেন অনুপ্রবেশ না করতে পারে কিংবা পুশিনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কিন্তু সতর্ক অবস্থানে ছিল। এখন পর্যন্ত আসলে বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের প্রত্যুত্তর পাওয়া যায়নি। গতকালকে বিজিবি এবং বিএসএফ এর একটি পতাকা বৈঠক হয়েছে। সেই পতাকা বৈঠক শেষে বিএসএফ জানিয়েছিল যে তারা কোনো একটি সিদ্ধান্ত নিয়ে জানাবে। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত কিন্তু এখনো আসে নাই এবং তারা কিন্তু কিছু জানায়নি। বিজিবিও তার অবস্থানে কঠোর ছিল এবং তারাও কিন্তু কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেবে না মর্মেই কিন্তু তারা কঠোর অবস্থানে ছিল। এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। পঞ্চগড় ও মেহেরপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। জিডিপিতে 3% হিস্সা আর 10 লাখ মানুষের কর্মসংস্থান। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নীতি কৌশলের অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল খাত। ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করা সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর সুযোগ আর বিশ্ববাজারের সম্ভাবনা দুয়ে 4 মিলিয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। ঈশিতা আক্তারের রিপোর্ট। এভাবেই গভীর মনোযোগে ইস্পাতের ভারী পাত কেটে তৈরি করা হচ্ছে হালকা শিল্পে দরকারি যন্ত্রাংশ। এক একজন শ্রমিকের অভিজ্ঞতা 20 থেকে 25, কারো আবার 35 বছরেরও বেশি। তবে অভিজ্ঞতার দীর্ঘ পথ পাড়ি দিয়েও প্রত্যাশা প্রাপ্তির হিসেবের খাতায় মেলাতে পারেননি কাঙ্ক্ষিত মজুরি। 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করতে হয় আমাদের। বেতন 16,000 টাকা পাই, খুবই কষ্ট হয়ে যায়। কাজ করেও আর কি চলতে আমাদের কষ্ট হয়ে যায়। 15,000 টাকার মতো বেতন পাই। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। দশকের পর দশক ধরে এমন অভিযোগের গণ্ডিতেই চলছে তাদের কর্মযোগ্য। তবে করোনার ধাক্কায় মন্দার কবলে পড়া শিল্পমুখী অর্থনীতি নতুন করে চিনিয়েছে চরম বাস্তবতা। এই ব্যবসাটা শুরু করছি, কিন্তু দেশে যে পরিস্থিতি, ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। কিনতেছি বেশি দাম দিয়ে, বিক্রি করতে পারতেছি না। হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে এ খাতের অভ্যন্তরীণ বাজার 40,000 কোটি টাকার, আর জিডিপিতে এ খাতের অবদান 3%।
কর্মসংস্থান ও দরকারি যন্ত্রপাতির যোগান নিশ্চিত করা উদ্যোক্তারাও বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর ব্যাংক ঋণের সহজ সুবিধা না থাকায় দেয়ালে পিঠ ঠেকেছে তাদেরও। তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে যাইতেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সবগুলো চাপ আমরা এখন একসাথে নিয়ে এখন ব্যবসাটা আসলে টাফ হয়ে যাচ্ছে আমাদের করা। সম্ভাবনার বিশ্ববাজার ধরতে ও অভ্যন্তরীণ শিল্পের সূতিকাগার হয়ে থাকতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান এ খাতের উদ্যোক্তারা। মেরামত সেবার উপর ব্যাট 15%, তো এখন 100 দিন মেরামত করলাম, ওখানে তো 15% যদি পুরাটার উপরে হয় আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মাথায় রেখে দেশের হালকা প্রকৌশল খাতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। আমাদের যে ফরেন মিশনগুলো আছে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদেরও কিন্তু জানা দরকার যে আমাদের কী কী পণ্য আছে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেগুলো আসলে ওই দেশের বাজারে রপ্তানি হতে পারে। তো সেই বিষয়গুলোর পরিচিতিও কিন্তু সেভাবে হচ্ছে না। রাজধানী ধোলাইখাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা হালকা প্রকৌশল ক্লাস্টারে কমবেশি 80,000 প্রতিষ্ঠানে জড়িত প্রায় 10 লাখ মানুষ ও তাদের পরিবারের ব্যয় মেটানোর রোজগার। শ্রমিক এবং উদ্যোক্তা সবাই এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে আসন্ন জাতীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে হুমকির মুখে পড়তে পারে সম্ভাবনাময় এই খাতটি। তাই মেরুদণ্ড খ্যাত এই খাতটিকে টিকিয়ে রাখতে কাঁচামাল আমদানিতে কর কমানো এবং সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। ঈশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিন্নাত আরা যশোয়া। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি জিন্নাত আরা যশোয়া। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। নেত্রকোনায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির সরবরাহ, এতে দাম কমায় খুশি খুচরা দোকানিরা। এদিকে সরবরাহ কম থাকার অজুহাতে শেরপুরে বাড়তি সব রকম মাছের দাম। বাজারের খবর জানাতে এই মুহূর্তে নেত্রকোনায় আছেন সহকর্মী আলপনা বেগম এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি প্রথমে যাচ্ছি আলপনার কাছে। নেত্রকোনা জেলার যে বড় ভেছুয়া পাইকারি বাজার, আমি সেখানে রয়েছি। যে সরবরাহ বেড়ে যাওয়ায় আসলে সকল ধরনের সবজির দাম কমেছে। গত এক সপ্তাহ ধরেই প্রকার ভেদে সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। তো ঈদের পূর্বে নেমে আসা দাম এখনো না ওঠায় ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে। তবে খুচরা বিক্রেতা এবং ক্রেতারা স্বস্তিতে রয়েছেন দাম কম হওয়ায়। দেখা গেছে যে চিচিঙ্গা 20 টাকা এবং শসা 20 টাকা, পটল 20 টাকা এবং পেঁপে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনও 25 টাকা কেজি এবং দেখা গেছে যে কাঁচামরিচ যেটির দাম ছিল 50 টাকার উপরে, সেটিও নেমে এসেছে 20 টাকায়। তো এই কাঁচামরিচ নষ্টও হচ্ছে। দেখা গেছে যে ব্যবসায়ীরা বলছেন যে গাড়ি আটকে থাকায় তাদের এই যে মালটা নষ্ট হয়ে গেছে এবং এই কারণে একটু দাম কমে গিয়েছে। তো আমরা যদি দেখি যে লতি কচু, সেই লতি কচুর দামও হচ্ছে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং মিষ্টি কুমড়া, চাল কুমড়া প্রত্যেকটি প্রকারভেদে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই যে এই 20-25 টাকা করে দর হচ্ছে, এটাতে আবার যারা কিনছেন খুচরো বিক্রেতা যারা বিভিন্ন বাজারে নিয়ে স্থানীয় হাটে বিক্রি করেন, যেমন কাকরুলের দামও 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো তারা আবার স্বস্তি প্রকাশ করছেন এবং সেখানে অবশ্য কিছুটা দাম বাড়তি থাকে। তো যেই সবজিগুলো দেখা গেছে যে সিজন ছাড়া, যেমন ফুলকপি এবং এই টমেটো, সেগুলোর দাম কিছুটা বাড়তি রয়েছে। ফুলকপি আমরা জানতে পারলাম যে ফুলকপির দাম মাত্র 50 টাকা কেজি, আর টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। তো নেত্রকোনা জেলার যে এই পাইকারি মেছুয়া বাজার, এখান থেকে সবজির সর্বশেষ জানাচ্ছিলাম। আমাদের সহকর্মী শেরপুরে রয়েছেন শহীদুল ইসলাম হীরা, আমরা চলে যাচ্ছি তার কাছে। শহীদুল।
শেরপুরে কোরবানি ঈদের পরে থেকেই এখন শেরপুরের মাছের বাজারে প্রত্যেকটি মাছের দাম বাড়তি লক্ষ্য করা গেছে। আমি রয়েছি শেরপুরের নবীনগরের পাইকারি মাছের বাজারে। এখানে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে শেরপুরের বাইরের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ময়মনসিংহের নকলা, ফুলপুর, শেরপুরের নকলা, ময়মনসিংহের ফুলপুর, এমনকি দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মাছগুলো আসে বড় মানে বিভিন্ন যানবাহনে করে, বিশেষ করে ট্রাকে করে এই মাছগুলো আসে কিন্তু জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে। আমরা লক্ষ্য করেছি কোরবানি ঈদের পর থেকে কিন্তু আসলে মাছের বাজারে বেশ চড়া রয়েছে। তবে আমরা একটা বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, পাইকারি মাছের বাজার থেকে কিন্তু আসলে খুচরা মাছের বাজারে কিন্তু আসলে দাম বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে সকাল থেকে মাছের বাজারে পাইকাররা কিন্তু আসলে মাছ কিনতে এসেছেন এবং যারা মাছ বিক্রেতা, যারা খামারিরা, তারা কিন্তু আসলে ট্রাকে করে বা বিভিন্ন যানবাহনে করে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এসেছেন। তারা কিন্তু আসলে বিভিন্ন দামে এই মাছগুলো বিক্রি করছেন। আমরা লক্ষ্য করেছি যে এই বাজারে আসলে প্রতিদিন কিন্তু বেশ ভালো বড় বড় রকমের মাছ উঠে। আজকে কিন্তু আসলে এই মাছগুলো কিন্তু আসলে কম দেখা যাচ্ছে। আমি এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ঈদের পরে আসলে মাছের সরবরাহ কিছুটা কমেছে। সরবরাহ কিছুটা কমার কারণে কিন্তু আসলে মাছের দাম বাড়তি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি মাছে কিন্তু আসলে 20 থেকে 50 টাকা করে দাম বাড়তি আমরা লক্ষ্য করছি। মাছের পাইকাররা বলছেন ঈদের পরে আসলে খামারিরা মাছ তুলছেন না এবং সরবরাহ হচ্ছে না মাছ, এই কারণে কিন্তু আসলে মাছের দাম কিন্তু আসলে কিছুটা বাড়তি বলে আমাদেরকে এখানকার পাইকারি বা যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা লক্ষ্য করেছি এই মাছ বাজার থেকে কিন্তু আসলে মাছ নিয়ে গিয়ে কিন্তু আসলে খুচরা ব্যবসায়ীরা জেলার বিভিন্ন খুচরা বাজারে বিক্রি করে থাকে। তো মাছের বাজার নিয়ে, পাইকারি মাছের বাজার নিয়ে শেরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুর ও নেত্রকোনায়। সরকার নির্ধারিত দামে চামড়া কেনাবেচার নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে প্রতিফলন নেই। ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে একদিকে ক্রেতা সংকট আর অন্যদিকে দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দর নির্ধারণ করা হলেও কম দামে গড়পড়তা চামড়া কেনা হচ্ছে। যদিও ট্যানারি প্রতিনিধিরা দায় চাপাচ্ছেন মান আর প্রক্রিয়াজাতকরণ খরচের ওপর। শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ী বাবুল রবি দাস। ঈদের দিন থেকে বাড়ি বাড়ি ঘুরে ধার দেনা করে সংগ্রহ করেছিলেন 300 পিস গরুর চামড়া। লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে হাটে আনলেও দিন শেষে তার সব আশা পরিণত হয়েছে হতাশায়। ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি না করে শেষমেশ হাটে চামড়া রেখে মলিন মুখে বাড়ি ফেরেন তিনি। অনেকবার আশা নিয়ে আসছিলাম, আজকে মাল বেচাম, দাম কয় না, চামড়া আমার অনেক টাকা লস হইতেছে। আশার কথা চালানি আমার নাই, চালানি যাইতেছে। বাবুল রবি দাসের মতোই দশা অনেক ব্যবসায়ীরই। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে যেন কেবলই হাহাকার আর অসন্তোষ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নির্ধারণ করা দামে বিক্রি হচ্ছে না চামড়া। মান ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 250 থেকে 700 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। এই ভুট হিসাবে নিলে তো আমরা বাঁচতাম, এই পর্যায়ে তো আঙ্গন নাই, তো আমরা কি করে আমরা খাই? আমরা কিনে আনলাম 500 টাকা করে, এখন 150-200, কি বলবো। হাই লেভেল চামড়া যেটা আমরা আবার লবণ টবণ দেওয়ার পরে 800 টাকা আমরা কিনতারি না, বেচতারি নাই চামড়া। চামড়ার বাজারটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা জন্য সরকার আমরা দিকে নজর দেয়। 15 টাকা কেজি হিসাবে বেচতে পয়সা চামড়া, তাহলে আপনারা যেন কইতেছেন সরকারের রেট দিয়ে কিনবো, তো আমি কি কেজি 1 কেজি চামড়া 15 টাকা বেচা কি সরকারের রেটে কিনতে পারবো? আমরা তো মনে করেন যে ব্যাপারীরা পচায় আলাইছে, অনেক অর্ধেক চামড়া পেয়ে গেছে। হাটের ইজারাদার বলছেন গেল বছরের তুলনায় এবার চামড়া বেচাকেনা অনেকটাই কম। তবে সামনের হাটগুলোতে ট্যানারির অংশগ্রহণ বাড়লে বাজারের স্থবিরতা কাটবে বলে আশা তাদের। গতবারের তুলনায় এই বছর বেচাকেনা অনেক কম। বড় বড় ট্যানারি মালিকরা আসতো, তাদের উপস্থিতি একেবারেই নাই। 2-1 হয়তো বড় বড় ট্যানারি মালিক আসছে, আর ছোট ছোট ব্যবসায়ীরা আসছে। শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে এসেছে লক্ষাধিক চামড়া। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।
হাসি ফিরেছে ছোট বড় 93টি বাগানের শ্রমিকের মুখে। গুণগত মান ও উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। পাহাড় টিলায় সারি সারি চা বাগান, সবুজ কচিপাতায় ছেয়ে গেছে পুরো এলাকা। চলতি মৌসুমের শুরুতেই আগাম বৃষ্টিপাত চা শিল্পে এনেছে নতুন আশার আলো। ভরা মৌসুমে বাগানে ব্যস্ত সময়ে পার করছেন শ্রমিকরা। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে 2টি পাতা 1টি কুড়ি তোলার কর্মযজ্ঞ। তাদের মুখে স্বস্তির হাসি। কারখানাগুলোতেও পুরোদমে চলছে প্রক্রিয়াজাতকরণ। পাতির অবস্থা ভালোই আছে, আমরা এখন মোটামুটি 15 কেজি 20 কেজি পাচ্ছি। অনেকেই পাতি দেয় 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি পর্যন্ত উঠছে। 50 কেজিও মানুষ হাত যদি ভালো দিকে তুলতে পারে তো 50 কেজিও তুলে পাতি এখন মোটামুটি এবারে ভালো পাতি। হাজিরা ভালো পাচ্ছে, হাজিরা থেকে ডাবল পেয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানায় টি অ্যাসোসিয়েশন। পোকামাকড়ের আক্রমণ বেশি এবং ওই গাছের মধ্যে এক ধরনের রোগ দেখা দিয়েছে। এদিক দিয়ে একটু নজর দেওয়ার দরকার যাতে চায়ের উৎপাদনটা বেশি করা যায়। ওয়েদার ফেভারেবল থাকে, পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটা রেকর্ড ক্রপ করতে পারবো। গত বছর খরাতে জেলায় চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি। এবছর গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে বাগানগুলোয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় বাংলাদেশ চা বোর্ড। আমাদের বিভিন্ন উদ্বোধন, প্রশিক্ষণ, সেমিনার এগুলি আমাদের চলমান আছে। এর ফলে আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 104 মিলিয়ন কেজি আমরা এটা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 40 লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। পথে মালয়েশিয়া পাচারের সময় ট্রলার থেকে 50 জনকে উদ্ধারের সঙ্গে চক্রের 9 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ অপহরণের শিকার, আবার চাকরির প্রলোভনে প্রতারিত হয়েছেন কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের জিম্মি করে নির্যাতন চালিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। রাতের আঁধারে কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকায় সাগরে অবস্থানরত ট্রলারে তোলা হয় বিভিন্ন জেলার লোকজনকে। তাদের মধ্যে ছিলেন নরসিংদী, নওগাঁ, চট্টগ্রাম, কক্সবাজার সহ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। লক্ষ্য ছিল সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার। খবর পেয়ে অভিযানের নামে কোস্টগার্ড। শুরু হয় একের পর এক নৌযান তল্লাশি। এক পর্যায়ে সন্দেহভাজন ট্রলারটিকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। তবে সংকেত উপেক্ষা করে দ্রুত গভীর সাগরের দিকে পালানোর চেষ্টা করে ট্রলারটি। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়া উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে ট্রলারটিকে জব্দ করে কোস্টগার্ড। মালয়েশিয়াগামী অর্ধশত ভুক্তভোগীকে উদ্ধারের সঙ্গে 9 মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ অপহরণের শিকার, আবার চাকরির প্রলোভনে ফাঁদে পড়েছেন কেউ কেউ। তাদের অভিযোগ, জিম্মি করে নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করত চক্রটি। যা আমার কাছে যা ছিল নগদ সব নিয়ে নিচ্ছে, ফোন টাকা নিয়ে অপহরণ করছে, মারছে। মোবাইলগুলো আমরা 3 জনের কাছে মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে নিচ্ছে ওরা। তখন আমাদেরকে নিয়ে গেছে পাহাড়ের দিকে, অপহরণ করে আমাকে দালালের মাধ্যমে বিক্রি করে ফেলেছে। তোমার বাড়িতে ফোন দা, নাহলে তোমাকে মারা লাগবো, মারধর করে। ওরা কি বলবো, আমি বাধ্য হইয়া আর কথা শুনিয়া বলেছি বাড়িতে ফোন দা। শুক্রবার দিবাগত রাতে উদ্ধারের পর ভুক্তভোগীদের টেকনাফ কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের টেকনাফে এনে গোপন আস্তানায় আটকে রাখা হতো। পরে তাদের উপর নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। মানব পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তরুণদের টার্গেট করে হানি ট্র্যাপ আদায় করত মুক্তিপণ। ফাঁদে ফেলে উবার চালক লোকমান সর্দারকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4।
তরুণদের টার্গেট করত একটি চক্র, হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দাবি করত মুক্তিপণ। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগে চক্রের মূল হোতা SM সালমান সহ 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তুরাগ নদ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা লোকমানও এ চক্রের শিকার বলে জানানো হয়। মূলত লোকমানের গাড়ি হচ্ছে সে ভাড়া চায় 30 তারিখ মধ্যরা তাকে এই আসামি ফোন থেকে তাকে ফোন দেয়, আসতে বলে, কথা বলতে বলে, আসো একটা পর্যায়ে তার ট্রাভেল করে সে কার নিয়ে এদিকে ইতালি, জার্মানি বা ইউরোপে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানব পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব 4। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করে এমন একাধিক ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার কথা জানিয়েছে। আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরও কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব 4। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দী নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চল ভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরও অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-এর বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350, রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্দর্শ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরানো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দী থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দী আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরও বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণীবিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
নড়াইলে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, শনিবার বিকেলে লোহাগড়ায় গরুকে পানি খাওয়াতে বাড়ি থেকে বের হয় টিটুল। এ সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। একই উপজেলার নওয়াপাড়ার মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল নামে এক জেলের মৃত্যু হয়েছে। হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন বাহিনীর দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পর উপকূলীয় রাডার স্থাপনায় সামরিক অভিযান হামলা চালিয়েছে তারা। এই ঘটনাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়েছে তেহরান, যার জবাবে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় দেশটি। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক দেশগুলো। পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া 4টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পরে গৌরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় তারা। যুক্তরাষ্ট্রের দাবি, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও প্রতিহত করার কথা জানায় মার্কিন বাহিনী। তবে ইরান বলছে, রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIVর তথ্য অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর জবাবে মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের প্রতিক্রিয়া ছিল সতর্ক, দৃঢ় ও আনুপাতিক। কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইনও 3টি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। যুদ্ধ পুরোপুরি বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতাও। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মুজতফা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শিউলি রোসা, সময় সংবাদ।